আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। প্রধান বিচারপতির প্রশ্ন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেয় এটি কবে থেকে কার্যকর হবে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও কার্যকারিতা হবে পরবর্তী নির্বাচনে, মতামত বিশেষজ্ঞদের। অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক নজরুলের রচনা আমাদেরকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে, মির্জা ফখরুল। বাংলাদেশ বিমান বাহিনীতে চীনা জেড-10C জঙ্গি বিমান যুক্তের সম্ভাবনা। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন এনসিপির 8 নেতা। শাহবাগ মোড় অবরোধ করে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 1035 জন। ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে শাহবাগ থানায় হত্যা চেষ্টা মামলা। আজ থেকে শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু। আজানের শব্দে আপত্তি প্রতিবাদে বিএনপি নেতা খুন। ভারতের উপর 50% শুল্ক কার্যকর আজ থেকে। এবং পাকিস্তানের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আলী মির্জা গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৬ আগস্ট মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পোস্টে তারেক রহমান লিখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। তার রুহের মাগফিরাত কামনা করি। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ থেকে ৪৯ বছর আগে তার জীবনাবসান হয়। তিনি বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সংগীতজ্ঞ। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। শৈশব থেকে কঠিন জীবন সংগ্রাম করে বড় হয়েছেন, যে কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে। বুধবার সকালে তত্ত্বাবধায়কের রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার বিঘ্নিত না হয়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয় এটি কবে থেকে কার্যকর হবে? এদিন সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের দ্বিতীয় দিনের রিভিউ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি শুরু। ঢাকার আপিল বিভাগে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই শুনানি পরিচালনা করেছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আপিল বিভাগ যদি 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় বাতিল করে, তাহলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হবে। তবে এটি বর্তমান সরকারের অধীনে কার্যকর হবে না, বরং পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য প্রযোজ্য হবে। হাইকোর্ট 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনো কার্যকর হয়নি। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, সংসদের অনুমোদনের প্রয়োজন নেই, তবে এটি পরবর্তী নির্বাচনের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে আপিল বিভাগে 4টি রিভিউ আবেদন শুনানি চলছে, যার মধ্যে বিএনপি, জামায়াত ও মুক্তিযোদ্ধাদের আবেদন রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 27 আগস্ট বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি আরো বলেন, কবি কাজী নজরুলের
23 বছরের সাহিত্য জীবনের অন্যান্য সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাংলা ভাষার কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তিনি আমাদের জাতীয় কবি। তার সাহিত্য কর্মের মধ্যে মানবতার বাণী ছিল উচ্চকিত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার কবিতা, গান এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সরকার চীনের তৈরি জেট-10C জঙ্গি বিমান কেনার সম্ভাবনা বিবেচনা করছে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এ ইচ্ছা প্রকাশ করেন। সরকারের সূত্রের মতে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য 12টি জেট-10C মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে। জেট-10C সুপারসনিক গতিতে উড়তে সক্ষম, অত্যাধুনিক রাডার ও লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা রাখে। এক প্ল্যাটফর্ম থেকে নজরদারি, বিমান প্রতিহত, স্থল ও সামুদ্রিক আক্রমণ এবং সিগন্যাল জ্যামিং সবই সম্ভব। বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াবে, তবে পশ্চিমা দেশের নজরদারিতেও গুরুত্ব পাবে। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.মা মনিরুজ্জামান বলেন, চুক্তি বাস্তবায়িত হলে সামরিক শক্তি বাড়বে, তবে কৌশলগত ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 8 নেতা। মঙ্গলবার রাত 10টায় রওনা দেন তারা। আগামী 10 আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক শারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি। 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সোয়া 11টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত 5 ঘন্টা একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা বলছেন, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের ক্ষেত্রে কেবল নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকেই নিয়োগ দিতে হবে। এ পদে ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ডিগ্রি। কোটার মাধ্যমে কিংবা সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। এছাড়া টেকনিক্যাল 10ম গ্রেডের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে। তাদের আরেকটি দাবি, বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। পাশাপাশি নন এক্রিডিটেড ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে দ্রুত IEBB-AETE অনুমোদনের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 18টি হলে 13টি পদে মোট 1035 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, 1109টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে 73 জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থীর সংখ্যা প্রধান হলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 59, সলিমুল্লাহ মুসলিম 62, শহীদ সার্জেন্ট জহুরুল হক 75, সূর্যজি সেন 75, অমর 21 76, শেখ মুজিবুর রহমান 59 এবং অন্যান্য হলে প্রার্থীর সংখ্যা 31 থেকে 68 জনের মধ্যে। জাতীয় ছাত্র ঐক্যের ডাকসু নির্বাচনে 28টি পদে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভিপি পদে 45, জিএস 19, এজিএস 25 প্রার্থী। সম্পাদকীয় ও অন্যান্য পদে 9 থেকে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। প্রচারণা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ভিপি পদপ্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা যায়, ভিপি প্রার্থী জালাল আহমেদ ও ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ রবিউল হক একই হলে থাকতেন। সিনিয়র হওয়ার কারণে জালাল আহমদ নিয়মিত রবিউলকে হয়রানি করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে মহসিন হলের 462 নম্বর কক্ষে ঘুমিয়ে থাকা রবিউলের সঙ্গে তর্কে জড়ান জালাল। এক পর্যায়ে তিনি চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করার চেষ্টা করেন। রবিউল হাত দিয়ে তার ঠেকালেও কপালে আঘাত পান। পরে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করলে রবিউলের বুক ও হাত কেটে জখম হয়।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হয়। এর আগে গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরুবের সাবেক ভিসি হাসিবুর রশিদের সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। এদিন সকালে এই মামলার গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার আসামি বেরুবের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 24 জন এখনো পলাতক রয়েছেন। তাদের পক্ষে এরই মধ্যে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় 30 জন, আর 24 জন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেয় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলমাস সর্দার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাত 9:30টার দিকে বড়কান্দি ইউনিয়নের অমরদি মাতবরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম খবির সর্দার। তিনি ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়রা জানায়, সম্প্রতি আলমাস সর্দার মসজিদের ইমামকে আজান ও বয়ান না দিতে হুমকি দেন। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি থানায় জিডি করলে তিনি আরও ক্ষিপ্ত হন। মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সর্দারকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মসজিদ কমিটি ও স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসী পরিচয়ে আলমাস সর্দারি হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজ থেকে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে 50%। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এই সংক্রান্ত নোটিশ জারি করেছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে মস্কো ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থ পাচ্ছে, আর তারই শাস্তি হিসেবে এই অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে 1 আগস্ট থেকে কার্যকর হওয়া 25% শুল্কের উপর এই নতুন শুল্ক যোগ হবে। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতের প্রায় $87 বিলিয়ন রপ্তানি এই শুল্কের সরাসরি প্রভাবিত হবে, যা দেশের জিডিপির প্রায় 2.5%। পাকিস্তানের জেলম শহরে ধর্মীয় বক্তা ও ইউটিউবার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ভিডিওতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী মামলা করে। মঙ্গলবার তাকে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় 30 দিনের জন্য আটক করা হয় এবং কারাগারে পাঠানো হয়। আলী মির্জার ইউটিউব চ্যানেলের 31 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এ পর্যন্ত আলী মির্জা বারবার বিতর্কে জড়িয়েছেন। 2020 সালে ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে মন্তব্যে গ্রেপ্তার হন। 2021 ও 2023 সালে বিভিন্ন হামলা ও বিতর্কে জড়িয়ে পড়েন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।